উফ! ভাল লাগে না। কখন থেকে এই ভারী লেহেঙ্গা পরে বসে আছি, আমার আর ভাল লাগছে না। ও আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি আরোহী খান জাহ্নবী। সবাই বলে আমি নাকি অনেক দুষ্টু। যার সাথে আমার বিয়ে হবে তার জীবন নাকি তেজপাতা বানিয়ে দেব। আর আমি সবেমাত্র ইন্টার পাস করেছি। আম্মু আব্বুর জোরাজুরিতে বিয়ে করতে বাধ্য হই আর এখন বাসর ঘরে বউ সেজে বসে আছি। অনেকক্ষণ হলো কিন্তু আমার বরটার দেখা পেলাম না। বিয়ের আগে একবারও তাকে দেখিনি। আম্মু আর মামি বলে বিয়ের পরে এক্কেবারে দেখবি। তাই আর নাম ছাড়া তার ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, তার নাম আসিফ। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকালাম। একটা ছেলে ভিতরে এসে দরজা বন্ধ করে। আমার বুঝতে দেরি হলো না, এটা আসিফ। আমার ভেতরে তোলপাড় শুরু হলো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে আর আমি কিছুটা কাঁপছি। সে আস্তে আস্তে আমার কাছে এসে আমার কাঁপাকাঁপি বেড়ে যাচ্ছে। হঠাৎ সে আমার হাত অনেক জোরে চেপে ধরে আমাকে খাট থেকে নামিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। তার কাণ্ড দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি আস্তে আস্তে মুখ তুলে তার দিকে তাকালাম। তার মুখটা কিছুটা পরিচিত লাগছে। না, কিছুটা না, অনেকটাই পরিচিত লাগছে। কিন্তু কিছুতেই মনে পড়ছে না। আর আমি এতক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে আমার দিকে খুব রাগ চোখে তাকিয়েছে। মনে হচ্ছে চোখ যেন আগুন জ্বলছে। আর তার চোখ দুটো লাল হয়ে আছে। আমার জন্য স্পষ্ট ঘৃণা দেখা যাচ্ছে তার চোখ দুটোতে। সে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। আর আমি ফ্লোরে পড়েছিলাম। সে এগোচ্ছে দেখে আমি ফ্লোরেই বসে দুই হাত দিয়ে পিছোচ্ছি। সে এগিয়ে এসে আমাকে একটানে দাঁড় করিয়ে আমার দুহাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। সে আমার দিকে অগ্নিদৃশ্য নিয়ে তাকিয়ে আছে। আমার অনেক বেশি ভয় লাগছে। তার মুখটা আমার মুখের কাছাকাছি। তার গরম নিঃশ্বাস আমার নাকের উপর পড়ছে। সে আস্তে আস্তে তার মুখটা আমার কানের কাছে এসে বলল, যান। তার কথা শুনে আমি অবাক হবার কারণ আমার নাম জাহ্নবীকে শর্ট করে জান বলে একজনই ডাকতো, কিন্তু সে তো। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। আর সে ডেভিল স্মাইল দিয়ে তার এক ভুরু উপর করে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, কি হলো জান, আমাকে চিনতে পারোনি? ডেভিল স্মাইল দিয়ে আমি আদনান চেঁচিয়ে। আদনান! এই তো আমার জানটা আমাকে চিনতে পেরেছে। আমার ভয়ে হাত পা কাঁপছে, কিছু বলার সাহস পাচ্ছি না। আমি আ আ দা দা নান, তুমি কিভাবে তোতলিয়ে? আদনান: হ্যাঁ হ্যাঁ। আমার কথা শেষ হওয়ার আগে আদনান অট্টহাসি দিয়ে বলল, আদনান, কি ভেবেছিলে জান এত সহজে আমার কাছ থেকে পালাতে পারবে? অট্টহাসি দিয়ে। তুই যা চাইস, আমি যা চাই তা পেয়ে ছাড়ি, বুঝলে? এত সহজে এই আদনানের কাছ থেকে পালানো, বুঝলে পিচ্ছি? তারপর আদনান আবার বলল, ওয়েলকাম টু দ্য হেল জান। আজকের পর থেকে তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার হুকুমে চলবে। তুমি প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু কামনা করবে। কিন্তু আমি যে তোমাকে এত সহজে মরতে দিব না জান, কারণ আমি যে তোমাকে তিলে তিলে শেষ করব। এই বলে আদনান অট্টহাসিতে মেতে উঠল। আর আমি অবাক চোখে তার কথাগুলো শুনছিলাম। তার কথাগুলো শুনে আমার চোখের পানি ছলছল করে পড়ছে, এই যেন এক্ষুনি গড়িয়ে পড়বে। তারপর হঠাৎ আদনান আমাকে আবার ফ্লোর ছুঁড়ে মারল আর বলা শুরু করলো, আদনান, মনে আছে 4 বছর আগের কথা? কত কষ্ট দিয়েছিলে আমায়, কি না করেছি তোর জন্য। আমাদের বাসার থেকে তোদের বাসা প্রায় 2 কিমি এর দূরত্ব। তবুও তোকে এক নজর দেখবো বলে রোজ সকালে না খেয়ে তোকে দেখার জন্য চলে আসতাম। আমি তোর ভাইয়ের কাছে কত মার খেয়েছি। আমি যদি চাইতাম তোর ভাইয়ের লাশ বিছিয়ে দিতে পারতাম, কিন্তু শুধু তোর ভাই বলে কিছু করিনি। আর তুই, তুই তো থাকতিস তোর হু কেয়ারস ওয়ালা ভাব নিয়ে, চেঁচিয়ে। আদনান যখন এগুলো বলছিল ওর চোখের রাগ আর কষ্ট দুটোই দেখা যাচ্ছিল। আদনান, তখন আমি অনেক ছোট ছিলাম, ঠিক ভুল বিবেচনা করার মতো বুদ্ধিজ্ঞান ছিল না আমার। আদনান, এইসব এই শোন, এসব কথা বলে আমার কাছে ভালো হতে আর পারবি না, বুঝলি? আমার কাছে আমার হাত ধরে অনেক জোরে চেপে ধরে কথাগুলো বলছিল। তারপর আদনান আমার হাতটা ছুঁড়ে মারল আর জোরে জোরে চেঁচিয়ে বলল, আদনান, তোর জায়গায় এখন থেকে এখানেই। আর আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার চাইতে আসবি না, মনে থাকে যেন। তারপর আদনান আমাকে ধাক্কা মেরে খাটে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর আমি নিচে বসে ছিলাম। আজ যেন চোখের পানি বাদ নামছে না। আর 4 বছর আগের কথা মনে করছি। 4 বছর আগের, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম। আম্মুকে অনেক দিন ধরে বলেছি একটা এফবি অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমার আম্মু নাছোড়বান্দা, কিছুতেই রাজি হচ্ছিল না। কাল আমাদের স্কুলে বলল, আমাদের স্কুল থেকে যে এফবি গ্রুপটা খোলা হয়েছে সেটাতে আমরা চাইলে জয়েন করতে পারি।
এটা শুনে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। আর আমি আম্মুকে বাসায় এসে বললাম, স্কুল থেকে এফবি গ্রুপটা আছে, ওটাতে জয়েন হতেই হবে, তাই একটা এফবি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আম্মু কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। তারপর রুমে এসে একটা ডান্স দিয়ে এফবি অ্যাকাউন্ট খুললাম, আমার সব ফ্রেন্ডদের অ্যাড করলাম। তারপর আমার ফ্রেন্ড প্রিয়া আমাকে একটা এফবি গ্রুপে অ্যাড দিল। গ্রুপটা ফিডে স্ক্রোলিং করছিলাম আর একটা পোস্ট দেখলাম, কমেন্ট ইওর নেম, আই উইল গিভ ইউ এ নাম্বার, এমন টাইপের ছিল পোস্টটায়। ওটায় আমি আমার নাম কমেন্ট করলাম। কিছুক্ষণ পর আদনান নামের আইডি থেকে রিপ্লাই আসলো। তারপর কমেন্ট বক্সে কিছু কথা বলার পর সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। আমি অ্যাকসেপ্ট করলাম না, মনে মনে ভাবলাম ঝুলে থাক, 1-2 দিন পরে না হয় অ্যাকসেপ্ট করব। তারপর সে আবার রিপ্লাই দিল, আদনান কি হলো, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। আমি এখন মুড নাই, পরে দেখবো। আদনান, থাকো তোমার মুড নিয়ে। তারপর আদনান রাগ করে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিল। আমি ভেংচি দিয়ে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে স্কুল থেকে এসে দেখি আবার আদনান রিকোয়েস্ট দেখেছে। ভেবেছিলাম কয়েকদিন পর অ্যাকসেপ্ট করবো, কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য কেন যেন মনটা খুব টানছে, তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আদনান খুব সুন্দর করে কথা বলে হাত চুলকাচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য। শেষে অ্যাকসেপ্ট করে ফেললাম, আর সাথে সাথে আদনানের মেসেজ মনে হচ্ছিল যেন অপেক্ষা করে বসেছিল। আমি কবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবো আর মেসেজ দেব। আদনান, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো। এমন রোজ কথা হতে থাকে। আদনান আমার নাম জাহ্নবীটাকে শর্ট করে জান বানায় ফেলছে। মাঝে মাঝে মেসেঞ্জারও কল দেয়, কিন্তু রাতে সবাই যখন ঘুমায় আর আদনান যখন জান বলে, তার কণ্ঠে অন্যরকম একটা মায়া জড়ানো থাকে। আদনানের ভয়েসটা অনেক সুন্দর, আমার ভালো লাগে ওর সাথে কথা বলতে। আমাদের মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তু তা আমি ইচ্ছে করেই করি ওকে রাগাতে। আমার অনেক মজা লাগে, কিন্তু ঝগড়ার কিছুক্ষণ পর নিজেই আবার মানায়। যখন আমি একদম ওর সাথে কথা শুনতে চাই না, তখন ঋতু বারবার বলে আমি যেন আদনানকে আনব্লক করি। রাগ উঠলে ব্লক মাইরে দিই মাঝে মাঝে। আর ঋতু হলো আদনান আর আমি যেই সেম গ্রুপে আছি সেই গ্রুপের অ্যাডমিন। আপুটা অনেক ভালো আর মিশুকে, আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আদনান আর আমার একজন ভালো ফ্রেন্ড হয়ে গেছে। যখন আদনান আর আমার ঝগড়া লাগে, ঋতু আপি আমাকে আর আদনানকে মিল করিয়ে দেয়। আর আদনান আমাকে মাঝে মাঝে বলে আমি ওকে যতবার ব্লক মারছি ততবার নাকি ও নিঃশ্বাসও নেয় না। এভাবে দিন যেতে থাকে, আমরা ভালোই যাচ্ছিলাম দিনগুলো। আদনানের সাথে কথা বলতে বলতে একদিন আদনান আমাকে প্রপোজ করে বসলো। আদনান, এই, হ্যাঁ বলেন। আমি আদনানকে আপনি করে বলতাম, কারণ ওই তখন পড়তো অনার্স ফার্স্ট ইয়ারে আর আমি মাত্র ক্লাস 8-এ। ওই আমাকে অনেক বলেছিল তুমি করে বলতে, কিন্তু আমি রাজি হইনি। আদনান, তোমাকে কিছু বলার ছিল। আমি, জি বলেন। আদনান, তুমি রাগ করবে না তো? আমি, না বলেন। আদনান, জান, আসলে ইয়ে মানে কি মানে করছেন? আদনান, আই লাভ ইউ, লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ জান। আদনানের কথা শুনে আমি তো পুরো শক, কি বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে আদনানকে মেসেজ দিলাম। আমি আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম। আমি ভাবতে পারিনি আপনি এই কথা বলবেন। আমি আপনাকে কখনো অন্য চোখে দেখিনি। আমি সবসময় আপনাকে একটা ভালো বন্ধু ভাবতাম। আর আপনি? আদনান, জান, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর আর কিছু না ভেবে আদনানকে ব্লক করে দিলাম। ঋতু আপু অনেক মেসেজ দিত যাতে আদনানকে আনব্লক করি, কিন্তু আমি মেসেজ সিন করতাম না। একদিন ঋতু আপু গ্রুপে কল দিল, কিন্তু ওই মেসেঞ্জার গ্রুপে আমি, আদনান আর ঋতু আপুই ছিল। প্রথমে আমি কলে আসতে না চাইলেও ঋতু আপু অনেক জোরাজুরিতে কলে আসতে বাধ্য হলাম। কলে আদনান অনেক বলেছিল তাকে মাফ করে দিতে আর আবার আগের মতো ফ্রেন্ড হয়ে যেতে। ঋতু আপু অনেক বলেছিল, তাই সব ভুলে গিয়ে আমরা আবার আগের মতো ফ্রেন্ড হয়ে গেলাম। আদনান এমন বিহেভ করে যেন কিছুই হয়নি। ভালোই চলছিল সব কিছু। একদিন আদনানের সাথে আমার অনেক বড় একটা ঝগড়া হয়। কথা কাটাকাটি হতে থাকে এবং এক পর্যায়ে আদনান অনেক রেগে যায় আর বলে, তোর সাথে আমার রিলেশনের কত দিন রে? আদনানের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মানে কি, কিসের রিলেশন? আমি অনেকটা অবাক হলাম, কারণ আমি তো ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করিনি। তাহলে কিসের রিলেশনের কথা বলছে? আদনান আবার বলল, আরে বল না, তোর সাথে আমার রিলেশনে কত দিনের? চেঁচিয়ে আদনান এটা বলেছিল, আর মনে হলো যেন কে আমার পিছনে দাঁড়িয়ে আছে আর আমার ফোনটা হাত থেকে কেড়ে নিল। পিছনে তাকিয়ে আমি অবাক ও কিছুটা ঘাবড়ে গেলাম, কারণ পিছনে আমার বড় ভাইয়া দাঁড়িয়েছিল। ফোনটা কানে রেখে দাঁড়িয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমার হাত পা কাঁপছে। ভাইয়া কল কেটে আমাকে টানতে টানতে নিচে নিয়ে এবং ড্রয়িং রুমে ফ্লোরে ছুঁড়ে মারলো, আর ফোনটাও ছুঁড়ে মেরে ভেঙে ফেললো।
আমি ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কথা শুনছিল না। চিল্লানোর আওয়াজে আব্বু আম্মু নিচে নেমে আসলো। আম্মু আর আব্বু জিজ্ঞাসা করলো কি হয়েছে। আর তখন ভাইয়া বলল, ভাইয়া জিজ্ঞাসা করো তোমার আদরের মেয়েকে কি হয়েছে। আমি কাঁদছি। আম্মু জিজ্ঞাসা করলো আমাকে, আম্মু কিরে আরু, কি করছিস তুই? আমি কেঁদেই চলছি। ভাইয়া আবার বলা শুরু করলো, তোমার মেয়ে রিলেশন করতে, আবার রাত জেগে তার সাথে কথাও বলে। এবার আমি বললাম, বিশ্বাস করো আমি এমন কিছু করি না আম্মু। এর জন্য তোকে এফবি ইউজ করতে দিয়েছিলাম। আজ এই দিন দেখার জন্য তুই এফবিতে অ্যাকাউন্ট খুলেছিলিস। আম্মু আরও বলল, কালকে থেকে যেন ফোনের আশেপাশে না দেখে, আর আমার কিংবা তোমার আম্মুর মোবাইলেও হাত দেবেন না। এই বলে আম্মু চলে গেল, আর ভাইয়া আমার দিকে রাগি চোখে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আব্বু দাঁড়িয়েছিল, আমি আব্বুর দিকে করুণ চোখে তাকালাম। তারপর আব্বু আমাকে ফ্লোর থেকে ওঠালো। আমি আব্বুকে বললাম, আব্বু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। কেউ আমাকে বিশ্বাস করলো না। তুমিও কি আমাকে বিশ্বাস করবে না? আব্বু আমার দিকে তাকিয়ে একটা মায়াবী হাসি দিয়ে বলল, রুমে যাও। আমি আব্বুর দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। আব্বু মুখে কিছু না বললেও আব্বুর চোখ দেখে বোঝা যায়, কেউ আমাকে বিশ্বাস না করলে আমার আব্বু আমাকে বিশ্বাস করে। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্কুল থেকে এসে দেখি সোফার নিচে কিছু একটা পড়ে আছে, আর তা অর্ধেক বের হয়েছে। কাছে যেতে দেখি আমার ফোনটা সোফার নিচে ভালো করে দেখি, আর অনেকগুলো টুকরো হয়ে গেছে। দেখে বুকটা ফেটে যাচ্ছে। এটা আমার অনেক শখের ফোন ছিল। মামা দুবাই থেকে পাঠিয়েছিল। তারপর আম্মুর ডাকে গেলাম নাস্তা করতে। তারপর প্রায় ২ মাস কেটে গেল, আদনানের সাথে আমার কোনো যোগাযোগ নেই। একদিন আম্মুর সাথে নানুদের বাসায় গেলাম। বিকেলে ছাদে গিয়ে হাঁটছি, আর সামনে থেকে ছাদ থেকে পরিচিত কণ্ঠ পেয়ে সামনে তাকিয়ে দেখে আমি অবাক হয়ে গেলাম। সামনের ছাদে তাকিয়ে দেখি আমার ছোটবেলার একটা বন্ধু জয়। আমরা যখন নানুর বাসায় আসতাম তখন জয়দের বাসায় খেলতে যেতাম। আমার আম্মু আমার নানুর একমাত্র মেয়ে হয়, আমার কোনো খালাতো ভাই বোন নেই। তাই ওই আমার থেকে সিনিয়র হলো জয়ের সাথে খেলতাম নানুর বাসায়। কিন্তু আমরা যখন ৮ বছর, তখন জয়রা অস্ট্রেলিয়ায় শিফট হয়ে যায়। আজকের আবার কতগুলো বছর পর দেখলাম। আমি আমি যদি ভুল না হয় তাহলে তুই জয়, রাইট? জয়, হুম। চিনতে পেরেছিস মুটকি? আমি তো ভেবেছিলাম ভুলেই যাবে একদিন। আমি, এই কুত্তা একদম মুটকি বলবি না, আর ভাবলি কি হবে তোকে ভুলে যাবো জয়? যাক, আমার সৌভাগ্য আপনার মতো এত মহৎ একজন মানুষ আমাকে মনে রেখেছে। আমি, ওস কত ঢং ভেঙচি কেটে আমরা দুজন হাসছি আর কথা বলছি। কথার মাঝে জয় আগে ছোট্টবেলার কথা বলছে, আর আমরা দুজনই হাসতে শেষ করলো। জয় বলল ওরা নাকি এক্কেবারে বাংলাদেশে চলে এসেছে। আমাদের স্কুলে যে কলেজটা আছে ওখানে নাকি অ্যাডমিশন নিয়েছে। যাক, ভালোই হলো। রোজ দেখা হবে ২ দিন পর। এবার বাড়ি ফেরার পালা। এই ২ দিন জয়ের সাথে অনেক মজা করেছি। ছোটবেলার বন্ধুকে পেয়ে সত্যি অনেক খুশি লাগছে। যাওয়ার সময় জয়ের থেকে বিদায় নিয়ে আসলাম। রিক্সা নিয়ে আম্মু আর আমি বাসায় আসছি। আম্মু অনেক বলেছিল ড্রাইভার আঙ্কেলকে কল দিয়ে আমাদের নিয়ে যেতে বলে। কিন্তু আমার জোড়াতে হচ্ছে রিক্সা নিয়ে আসছে। রিক্সা চড়ার মজাই আলাদা, যা গাড়িতে নেই। আর এমনিও গাড়িতে ৮ ঘন্টার বেশি থাকলে বমি আসে। রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমাদের ডান পাশ থেকে একটা ছেলে আমাকে বলে উঠল, ও ম্যাডাম, ওড়না ওঠান। কণ্ঠটা বেশ পরিচিত লাগছে। পাশে তাকাতেই দেখি আমার ওড়নাটা রিক্সার চাকার সাথে ছুঁই ছুঁই অবস্থায়। একটু হলে চাকার ভিতরে আমার ওড়নাটা পেঁচিয়ে দিত। আমি ওড়নাটা উঠিয়ে বাইকওয়ালা ছেলেটাকে থ্যাংক ইউ বলতে যাব, তখন এই ছেলেটার দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম। ছেলেটা আর কেউ না, আদনান ছিল। আমি আদনানের দিকে অবাক চোখে তাকিয়ে আছি, আর ও আমাকে একটা চোখ টিপ মারলো। আমি আবারও অবাক। এবার আদনান আমাকে ফ্লাইং কিস করলো। আল্লাহ, এই পোলার কি মাথা গেছে? কি শুরু করলো রাস্তার মধ্যে? আম্মু দেখলে তো আমি শেষ। মনে মনে হঠাৎ আম্মু আমার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলো, কি আরু? না না মা, কিছু না। আসলে আমার ওড়নাটা রিক্সার চাকা গিয়েও বেঁচে গিয়েছে। আম্মু, যাবেই তো? এমন অসতর্কভাবে আকাশের দিকে তাকিয়ে বসে থাকলে কয়েকদিন পর তুইও যাবি চাকার ভিতরে। আমি আম্মুর কথায় পাত্তা না দিয়ে আদনানকে দেখছি। এখনও দেখা যাচ্ছে না কেন? আম্মুর কথা শুনে আদনান মিটমিট হেসে বাইক নিয়ে একটানে কই যেন গায়েব হয়ে গেল। বাসায় পৌঁছে ভাড়া মিটিয়ে ঢোকার সময় আমাদের পাশের বাসার একটা মেয়ে প্লাস আমার বান্ধবী মিমি আমাকে ডাক দিল, এবং তার ডাক পেয়ে আম্মুকে বললাম, তুমি ভিতরে যাও, আমি মিমির সাথে কথা বলে আসছি। আম্মু ভিতরে চলে গেলে, আর আমি মিমির সাথে কিছুক্ষণ কথা বলে আসার সময় পিছন থেকে পরিচিত কণ্ঠের ডাক পেলাম। পিছনে তাকিয়ে দেখে আদনান দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ঘাবড়ে আদনানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি, কি ব্যাপার আপনি এখানে? আদনান, তোমাকে রিস্কার পিছু নিয়ে আসলাম আর কি। আমি,
তা কেন এসেছেন এখানে কিছুটা রেখে? আদনান: আরে আরে রাগ করছো কেন? এটা তো আমার ফিউচার শ্বশুরবাড়ি, তাই আসতে পারি আমি। আদনান: কোথা? বেশ রাগ হলো। তারপর আমি বললাম, প্লিজ আপনি চলে যান এখান থেকে। এমনি আপনার জন্য আমার লাইফে অনেক প্রবলেম হয়েছে, আর নতুন করে সমস্যা বাড়াতে চাই না, প্লিজ চলে যান। আদনান: যান, আমার কথাটা শোনো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আদনানের কথা শেষ হওয়ার আগে আমি আবার অবাক বললাম, আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ চলে যান আমার লাইফ থেকে। কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেলাম। এরপর থেকে রোজ আদনান আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি অপমান করে বিভিন্ন বাজে কথা বলে ওকে চলে যেতে বলতাম। একদিন আমার ভাই ওর সাথে আমাকে কথা বলতে দেখে ফেলে। যখন জানতে পারে এটাই ওই কলের আদনান, তখন আদনানকে অনেক মারে। তারপর ২ দিন ওকে দেখিনি আমাদের বাসার নিচে। তারপর কয়েকদিন পর থেকে আবার দাঁড়িয়ে থাকতো। আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি ইগনোর করতাম। ভাইয়েরাতে আরও ২ দিন মাইর খেয়েছিল, কিন্তু ওকে মারলে আমার মনে হতো কে যেন আমার কলিজাটায় আঘাত করছে। স্কুলে সবাইকে মাতিয়ে রাখা সবচেয়ে দুষ্টু মেয়েটা আমি। সবসময় চুপচাপ থাকতাম, সবাই অবাক হতো। স্যার ম্যাডামরাও অনেক অবাক হতো। একদিন জয় জিজ্ঞাসা করে বসলো, আমার হয়েছেটা কি? প্রথমে বলতে না চাইলেও পরে ওকে সব খুলে বললাম কি হয়েছিল। জয় আমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারল না, কারণ ওই ভাইয়ের রাগ জানে। এভাবে দিন যেতে লাগলো। আদনান রোজ আমাদের বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতো। আরও কয়েকদিন ভাইয়ের হাতে মার খেয়েছে। একদিন ভাইয়া কাজের জন্য উত্তরায় গিয়েছিল, সেদিন আমাকে স্কুলে একাই যেতে হয়েছিল। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না। কেউ একজনের ডাকে পিছনে ফিরে জয় বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলল, জয়, কিরে এখানে কি করি, স্কুল যাবি না? আমি: না, স্কুলের ড্রেস পরে তো নাচতে যাচ্ছি না, তাই। আজব আজব কথা বলিস কেন? এমনিতে তো রিক্সা পাই না, মেজাজ গরম হয়ে আছে, তার উপর আবার তোর যত সব আজাইরা আজব মার্কা কথা। জয়: থাম থাম, এত ঝগড়া করিস কেন তুই? আর বেশি কথা না বইলা বাইকে ওঠ। আমি: কি? জয়: এই বেশি কথা না বইলা ওর তো বাচাল কোথাকার। জয়ের বাইকে উঠে স্কুলে গেলাম। পিছন থেকে আদনান ওর বাইক নিয়ে আমাদেরকে ফলো করছিল, সেটা বুঝিনি। জয়ের বাইক থেকে নেমে স্কুলের ভিতর নিতে যাব, তখনই পিছন থেকে জয়ের হালকা চিৎকার আওয়াজ পেলাম। ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে জয়? ওর চোখে নাকি কি গিয়েছে, তাই চোখ খুলতে পারছে না। আমি জয়ের চোখে ফু দিচ্ছিলাম। পিছন থেকে কারো তালি দেওয়ার শব্দে পিছনে তাকিয়ে দেখে আদনান দাঁড়িয়ে তালি দিচ্ছে, আর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। আমি জয়ের চোখে ফু দিচ্ছিলাম, আর এটা পিছন থেকে আদনান দেখে মনে হচ্ছে আমি ওকে কিস করছিলাম। আমি আদনানকে কিছু বলতে যাব, তার আগে আদনান সেখান থেকে ছুটে চলে গেল। তারপর থেকে আর কখনো আদনানকে দেখি নেই। আর আজ সেই আদনান আবার ফিরে এলো আমার লাইফে, তাও আবার প্রতিশোধের জন্য। এগুলো ভাবতে ভাবতেই যে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। হঠাৎ মনে হলো যেন আমার উপর পানি পড়লো। চোখ মিটমিটে খুলে দেখার চেষ্টা করছিলাম। চোখ খুলে দেখি আদনান হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝলাম আদনান আমাকে এই বালতির পানি দিয়ে ভিজেছে। আদনান: কি মহারানী, ঘুম ভেঙেছে? আমি আদনানের কথায় কান না দিয়ে জামা ঠিক করে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে অনেকক্ষণ কান্না করলাম। যখনই আমি কোনো কষ্ট পাই, তখন এই শাওয়ার আমার সঙ্গী। যে আদনানটা আমাকে এত ভালোবাসতো, আজ সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। চোখের পানি ও শাওয়ারের পানি যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে এসে দেখি আদনান ঘুমাচ্ছে। আমার ঘুম হারাম করে এখন নিজে কি সুন্দর করে ঘুমাচ্ছে, মুখটা কি নিষ্পাপ লাগছে। আদনানকে কেউ বলবে একে দেখে যে এই মনে এত রাগ নিয়ে আসে? হঠাৎ আদনান বলল, আদনান: ও হ্যালো ম্যাডাম, কি দেখেন এমনভাবে? আদনানের কথায় কিছুটা চমকে গেলে আমার একটু লজ্জা পেলাম আমি: আপনি না ঘুমাচ্ছিলেন আদনান, আর আপনি সেই সুযোগের ফায়দা উঠাচ্ছিলেন, তাই তো? আমি: না মানে, এমনি। তো আমার কথা শেষ হওয়ার আগে দরজায় কে যেন নক করলো। আশফিয়া: আসবো? আশফিয়া আদনানের বোন আর আমার ননদ। বিয়ের আগে যখন আদনানের আম্মু এসেছিল আমাকে দেখতে, তখন আশফিয়া এসেছিল। কথায় যতটুকু বুঝলাম মেয়েটা অনেক মিশুকে, আর আদনানের আম্মু অনেক ভালো। এই আদনানটাই জানি কেমন। আদনান: আরে তোর আসতে আবার পারমিশন লাগে নাকি? আসবে না, এখন তো আর তুই একা থাকিস না, ভাবিও চলে এসেছে, তাই আর কি নক করলাম আমি। ভাইয়ের রুম, তাই নখ ছাড়া ঢুকতে, আর আমি এসেছি বলে নখ দিয়ে ঢুকবে, তার মানে ভাই আপন আর আমি ভাবি আপন না, তাই না? কিছুটা অভিমানী সুরে আসছে। আরে ভাবি, না তা না, নখ না দিয়ে যদি এমনি ঢুকে পড়ে আর তোমাদের রোমান্স যদি দেখে ফেলি, তুমি তো লজ্জা পাবে, তাই না? আদনান: অনেক পাকা হয়ে গেছিস তাই না? দাঁড়া দাঁড়া, মজা দেখাচ্ছি। আদনান আশফিয়ার পিছে ছুটতে লাগলো, আর আশফিয়া
এক দৌড়ে উধাও হয়ে ওকে আর কে পায়। কিছুক্ষণ পর আবার এসে বলল, ভাবি, আম্মু তোমাকে ডেকেছে। তারপর আমি আশফিয়ার সাথে নিচে চলে গেলাম। আদনানের মা, বৌমা, তোমার কষ্ট হয়নি তো আমাদের বাসায়? আমি, না না মা, কোনো কষ্ট হয়নি। আদনানের মা, আর গাধাটা উঠেছে? আমি, মা, গাধাটা উঠেছে। আমার কথায় আদনানের আম্মু আর আশফিয়া আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আবার দুজনে একসাথে হেসে দিল। আদনানের আম্মু আমার হাতে একটা কফির মগ দিয়ে বলল, যাও বৌমা, আসিফকে কফিটা দিয়ে আসো। প্রত্যেক দিন সকালে ওর কফি চাই চাই। আচ্ছা বলে কফির মগটা নিয়ে গেলাম আদনানের রুমে। গিয়ে দেখি খাটে বসে ল্যাপটপে কাজ করছিল আদনান। ওর কাছে দাঁড়িয়ে বললাম আমি, আদনান, কফি। আদনান নিশ্চুপ। আমি, এই কফিটা ধরেন। আদনান নিশ্চুপ। আমি, উহ, আপনি কি আমার কথা শুনছেন না? কফিটা ধরেন প্লিজ। আদনান নিশ্চুপ। এবার একটু জোরেই বললাম আমি, আদনান, কফিটা ধরেন। আদনান চেঁচিয়ে। আদনান কিছুটা চমকে উঠল। আদনান, কি হয়েছেটা কি, চেঁচাচ্ছেন কেন? আমি তো কখন থেকে কফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আপনাকে ডাকছি, কিন্তু আপনি তো শুনছেন না। আদনান, তাই বলে এভাবে চেঁচাবেন? উফ, কানটা শেষ। কই দেখি কফি কই। আমি কফির মগটা আদনানের হাতে দিলাম। আদনান এক চুমুক দিয়ে কফিটা মুখে ছুঁড়ে মারল। ঠান্ডা ছিল তাই বেঁচে গেছি, গরম হলে আজ পুড়ে যেতাম। আমি, কি হলো, আপনি কফিটা আমার উপর ছুঁড়ে মারলেন কেন? আদনান, এটা কফি নাকি শরবত? আমি, কফি তো। আদনান, ঠান্ডা কেন কফিটা? আমি আমি তো নিয়ে এসেছিলাম গরম কফি, আপনি তো আমার কথা শুনছিলেন না। আমি কখন থেকে ডাকছিলাম, তাই তো ঠান্ডা হয়ে এলো। এখন আমার কী দোষ? আদান, এখন বেশি কথা না বলে আবার বানিয়ে নিয়ে এসো, যাও। আমার আর কি করার, আবার ফ্রেশ হয়ে ভেংচি দিয়ে গেলাম। আবার বানিয়ে আনতে হবে কফি। বানিয়ে এনে রুমে এসে দেখে আদনান ওর দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, আর ওর মুখে একটা ডেভিল স্মাইল। আদনানের ডেভিল স্মাইল দেখে কেমন জানি ভয় লাগা কাজ করছে। আমি, আপনি কি, আদনান? হুম, তো নিয়ে এসেছো ডেভিল স্মাইল দিয়ে? আমি, হুম, এনেছি। আমি ধীর পায়ে কফিটা নিয়ে আদনানের সামনে গিয়ে দাঁড়িয়ে কফিটা এগিয়ে দিলাম। আদনান আমার হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক খেলো, তারপর বলল, হুম, কফি তো রোজই খাই, তবে আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে। ডেভিল স্মাইল দিয়ে। আদনানের কথাটা শুনে কেমন এক অজানা ভয় কাজ করেছে আমার মধ্যে। আমি ঢোক গিলে বললাম, আমি, ক কি খাবেন? আদনান, যদি আমি বলি তোমাকে? আমি, মানে, মানুষকে মানুষকে খেতে পারে নাকি? হে হে, ফেক হাসি দিয়ে। আদনান, হুঁ, পারে তো। এই বলে আদনান আমার কাছে এগোচ্ছে আর আমি পিছোচ্ছি। আমি, আপনি এগোচ্ছেন কেন? আদনান, তুমি পেছাচ্ছ কেন? আদনান এগোচ্ছে আর আমি পেছোচ্ছি। পিছনে যেতে যেতে আমি এক পর্যায়ে দাঁড়িয়ে গেলাম, কারণ আর একটু পিছলে গেলে আমি বিছানায় পড়ে যাব। হঠাৎ আদনান আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়েছি। তারপর নিজেও আমার উপর ধপাস করে পড়ে নিজের সম্পূর্ণ শরীরের ভার আমার উপর দিয়ে দিল। আমার খুব ভয় লাগছে। আবার কি করতে যাচ্ছে এই ডেভিলটা? আমি, আপনি কি করছেন? সরুন আমার উপর থেকে। উফ, কত ভারী, আর কতই তো হবে। খাম্বার মতো লম্বা, তার উপর আবার জিম করা বডি বানিয়েছে। মনে মনে আদনান কিছু না বলে শুধু একটা ডেভিল স্মাইল দিয়ে নেশাভরা চোখে আমার দিকে তাকিয়েছে, আর আমার মুখে থাকা চুলগুলো নিয়ে কানের পিছনে গুজে দিচ্ছে। আমি, কি করছেন কি আদনান? স আমার কথা শেষ হওয়ার আগেই আদনান ওর এক আঙ্গুল আমার ঠোঁটের উপর রাখে। তারপর ওর হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমার ঠোঁট স্লাইড করতে শুরু করে, আর আমি কিছুটা কেঁপে উঠি। আদনান আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে এগোচ্ছে, আর আমার অনেক আছে বলে চলে এসেছে। আদনান ঠোঁট থেকে আমার ঠোঁট মাত্র 2 ইঞ্চির দূরত্ব। যখন আদনান আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই আমি ওকে আমার শরীরের সব শক্তি দিয়ে ধাক্কা দিই, আর ও খাটের অন্য সাইডে গিয়ে পড়ল। আর আমি সুযোগ পেয়ে দিলাম দৌড়। কিন্তু দৌড় দিতেই দেখি আমার ওড়নাটাই পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখি আদনান আমার ওড়নাটা টেনে ধরে আছে, আর ডেভিল মার্কা স্মাইল দিয়ে এক ভুরু উপড়ে করে দাঁড়িয়ে আছে। আল্লাহ, প্লিজ বাঁচাও আমায় এই ডেভিলটার হাত থেকে। মনে মনে আদনান আমার সামনে এসে ওড়নাটা নিচে ফেলে খাটে বসে একটানে আমাকে ওর কোলে বসিয়ে নিল। আচমকা ওর ঠোঁটে আমার ঠোঁটে চেপে ধরল। আমি চোখ বিড়বিড় করে তাকিয়েছি। প্রায় 10 মিনিট হলো, কিন্তু আদনান আমাকে ছাড়ছে না। আমি ওকে কিল ঘুষি দিয়েই যাচ্ছি, কিন্তু ওর গায়ে লাগছে না। ওই নিজের মতো করে চুমু খেয়েই যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হাত পা ছোড়া বন্ধ করে দিলাম। একদম নিস্তব্ধ হয়ে গেছি।
আর ও ওর মতো চুমু খেয়েই যাচ্ছে। আমি চোখের কোণে বেয়ে পানি পড়ছে, ওর যেন সেদিকে কোনো খেয়াল নেই। প্রায় 30 মিনিট পর আদনান আমাকে ছেড়ে দিল, কিন্তু এখনও আমার কোমর জড়িয়ে ধরে বসে আছে। তারপর রাগী চোখে আমার ঠোঁটের দিকে তাকিয়ে ওর বৃদ্ধা আঙুলটা আমার ঠোঁটের স্লাইডে করতে করতে শান্ত গলায় বলল, আদনান, আমি কিস করলে তোমার কষ্ট হয় তাই না? চোখ দিয়ে পানি চলে আসে, কিন্তু যখন অন্য ছেলেরা তোমাকে কিস করে তখন তো তোমার অনেক ভালো লাগে তাই না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলছে এসব? নিঃসন্দেহ জয়ের কথা বলছে। সেদিনও আমাকে স্কুলে জয়ের চোখে ফু দিতে দেখে মনে করেছিল আমি ওকে কিস করেছি। আমি আদনান, বিশ্বাস করেন, ওই দিন আপনি যা দেখেছেন ওগুলো সব ভুল ছিল। আমি তো ওই দিন আমার কথা শেষ হওয়ার আগে আদনান বলল, আদনান, হা হা, বাহ, খুব সুন্দর করে ছাপাই দিতে পারো তো তুমি। আমার চোখে দেখানোরকে মিথ্যে বানাচ্ছ। আমি, বিশ্বাস করেন, আপনি অনেক ভুল বুঝছেন। আদনান, বিশ্বাস আর তোমাকে হাসি এসেও ফিরে যাচ্ছে। বুঝলাম এই মুহূর্তে আমার কোনো কথা আদনানের মাথায় ঢুকবে না। নিস্তব্ধ হয়ে চোখের পানি ফেলছি। আদনান আমার দিকে এক পলক তাকিয়ে বলল, অসহ্য যত সব ন্যাকামি। আমাকে উঠিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে এলো। আমি আদনানের যাওয়ার দিকে তাকিয়েছি। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার সাথে এমন কেন হলো? যার জন্য জীবনে কোনো প্রেম করিনি, কারণ আমি চেয়েছিলাম আমার ভালোবাসা আমার হৃদয়ের সবটুকু দিয়ে আমার স্বামীকে ভালোবাসবো। আর এখন এই বলে ওয়াশরুমে গিয়ে শাওয়ার সেরে নিচে বসে আরও জোরে জোরে কাঁদতে শুরু করলাম। হঠাৎ দরজায় কে যেন লক করলো। তাতে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা খুললাম। দেখি দরজার বাইরে আসিফা দাঁড়িয়ে আছে। আমার দরজা খুলতে দেরি হলো, কিন্তু ওর ভিতরে ঢুকতে দেরি নেই। ভিতরে এসে আমাকে জড়িয়ে আহ্লাদের গলায় বলল, আসিফা ভাবি। আমি, ননদিনী, কি হয়েছে ভাবি? ভাইয়াকে তো দেখলাম কই যেন গেল, তাই তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম। আমি, খুব ভালো করেছিল আসিফা। আসফিয়া, ভাবি, তোমার চোখ মুখ এমন ফোলা কেন? কিছুটা অবাক হয়ে আমি, কই, চোখে মুখে হাত দিয়ে। আসিফা, তোমার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে তোমার চোখ মুখ ফোলা। ভাবি, তুমি কান্না করছিল? আমি, আরে না, কান্না করবো কেন, আসলে ঘুমিয়েছিলাম তো, তাই হয়তো চোখ ফুলে যাচ্ছে। আসফিয়া, ও আচ্ছা। তারপর আসফিয়া আর আমি অনেকক্ষণ গল্প করলাম। আসফিয়া আমার এক ইয়ারের জুনিয়র আর অনেক মিশুকে, ওর সাথে কথা বলতে ভালোই লেগে যায়। যাক, একটা ফ্রেন্ড পেলাম। ওর সাথে কথা বলতে বলতে কখন যে 10টা বেজে গেছে খেয়াল নেই। তারপর হঠাৎ নিচে মা আমাদের ডিনারের জন্য ডাক দিল। আমরা নিচে গেলাম। মা, তোমরা এসে গেছো? আসিফ, বৌমা কোথায় গেছে তুমি জানো? ছেলেটা এখনো বাসায় ফিরলো না। সেই কখন বের হয়েছে। হ্যাঁ তাই তো। তো সেই কখন বের হয়েছিল, এখনো ফিরলো না কেন? অনেকবার কল দিলাম, তাও রিসিভ করলো না। অনেক দুশ্চিন্তা হয়েছে। মায়ের রোজ রাতে খাবারের পর ওষুধ খেতে হয়, তাই মাকে জোর করে খাইয়ে রুমে ঘুমাতে পাঠিয়ে দিলাম। আর আসপিয়ার কলেজ আছে, তাই আসপিও নিজের রুমে ঘুমিয়ে পড়লো। কিন্তু আমি কিছুতেই খেতে পারছি না। বারবার আদনানের কথা মনে পড়ছে। কোথায় গেল? ও গেটের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু ওর আসার নাম নেই। এখন প্রায় রাত 1:30, আর আমি টেবিলের এক হাত রেখে তার উপর নিজের মুখটা রেখে ঝিমুচ্ছিলাম। হঠাৎ দরজায় কেওড়া বাড়ি দেওয়ার আওয়াজে ধরপড়িয়ে উঠে গেলাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে আদনান আমার উপর ঢলে পড়ল। আমি আদনানের কাণ্ডে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম। আদনান মুখের কাছে যেতে একটা বাজে স্মেল অনুভব করলাম। আমার আর বুঝতে বাকি রইল না আদনার ড্রিঙ্ক রয়ে এসেছে। আমি ওকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গিয়ে ধপাস করে খাটে ফেলে দেব। উফ, এই টেবিলটা কত ভারী! তার পায়ের জুতো খুলতে যাব, আসতে যাব, তখনই পিছন থেকে আদনান আমার হাতটা হ্যাঁচকা টান দিয়ে ওর কাছে নিয়ে আসলো। আদনান, এই যান, কই যাচ্ছ আমাকে এভাবে একা ফেলে? আমি আদনানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, আর সে চোখ বন্ধ করে নেশাভরা কণ্ঠে বলেছিল, আদনান, এই যান, বলো না তুমি আমায় একা রেখে কোথায় যাচ্ছ? আদনান আমাকে নেশাভরা কণ্ঠে জান বলাটা পাগল করে দেয়। মাতাল হয়ে যায় তার নেশা ধরানো কণ্ঠে। আদনান আবার বলা শুরু করলো, আদনান, জান, তুমি আমাকে আবারও একা রেখে চলে যাবে না তো? জানো, তুমি যখন আমাকে একা রেখে চলে গিয়েছিলে আমার খুব কষ্ট হয়েছিল। সারা দিন সারা রাত তোমার ছবি দেখতাম। তুমি যখন ওই ছেলেটাকে কিস করেছিলে, আমার না খুব কষ্ট হয়েছিল, অনেক কান্না করেছিলাম। আদনানের কথাগুলো শুনে বুকটা ফেটে যাচ্ছিল। আমার নিজের অজান্তে আমি ওকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু কি বলল? আমি অন্য ছেলেকে কিস করছি, কিন্তু আমি তো এমন কিছুই করিনি। ও তো আমাকে ভুল বুঝছে। আমার অশ্রু অঝোর গতিতে ঝরছে। আমি আদনানকে ঝাঁকাচ্ছি আর বারবার বলছি, আদনান, বিশ্বাস করুন, আমি আপনি আমাকে ভুল বুঝছেন, আমি এমন কিছু করিনি। আদনান কোনো রেসপন্স না পেয়ে তার দিকে তাকিয়ে দেখি ও ঘুমাচ্ছে। আমি চোখ মুছে পিছন ফিরে আসতে নিচ্ছিলাম, হাতে আবারও টান পড়ল। পিছনে তাকানোর আগে আদনান আমাকে টেনে তার বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, আর তার এক পা আমার উপর উঠিয়ে দিল। মনে হলো আমি তার কোলবালিশ।
আমি অনেকবার চেষ্টা করার পরও এই ডেভিলটার থেকে নিজেকে ছাড়াতে পারলাম না। ঘুমের মধ্যে এত শক্তি এই ডেভিলটার! কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাজ্যের ঘুম এসে ভর করলো। সকালে আমি নিজেকে আদনানের বুকে আবিষ্কার করলাম। আদনান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর আমিও আদনানকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। আদনানের মুখটা কি নিষ্পাপ লাগছে! কে বলছে এই লোকটা আমার সাথে এত ডেভিলগিরি করে! পুরো বাচ্চাদের মতো লাগছে। আহা কি মাসুম মুখটা! নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আস্তে আস্তে নিজের মুখটা আদনানের মুখের সামনে নিয়ে গিয়ে ওর গালে একটা চুমু দিলাম। আদনান একটু নড়ে চড়ে ওঠায় আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে থাকি। এক চোখ খুলে দেখি ও ঘুমাচ্ছে। মাথায় একটা বুদ্ধি আসলো। আদনানের কয়েকটা পিক তুলে ঘুমন্ত অবস্থায় টেবিলে থাকা হাত দিয়ে আমার মোবাইলটা নিলাম। মোবাইলটা মানে আমার ফোনের নাম। প্রথমে আদনানের কয়েকটা সিঙ্গেল পিক তুললাম। আমি আদনানের গালে কিস করে একটা পিক তুললাম। এরপর চোখ বন্ধ করে একটা কিস করে পিক তুললাম। অনেকগুলো পিক তুললাম। তারপর এগুলো দেখছিলাম আর নিজে নিজে ব্লাশ হচ্ছিলাম আর বলছিলাম, উফ, আমার জামাইটা কত কিউট আর হট! পিকগুলো দেখছি, হঠাৎ একটা পিক দেখে আমি আকাশ থেকে পড়লাম। একটা পিকে আমি আদনানের ঠোঁটে চুমু খাচ্ছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওর গালে চুমু দিচ্ছিলাম। তাহলে এটা কিভাবে হলো? তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি হলো? হ্যাঁ গো, তুমি যা ভাবছো তাই হয়েছে। পাশ থেকে পরিচিত কণ্ঠের কথাটা শুনে আমি বাঁকা চোখে আস্তে আস্তে তাকালাম। দেখি আদনান আমার সাথে পিকগুলো দেখছে। তার মানে ও জেগেছিল। আর যখন আমি চোখ বন্ধ করে পিক তুলছিলাম, ও তখন আমার গালের জায়গায় নিজের ঠোঁট বসিয়ে দিছে। কত বড় হারামি! আমি, আপনি জেগেছিলেন? আদনান, হ্যাঁ ছিলাম, ডেভিল স্মাইল দিয়ে। আমি, এটা কিন্তু ঠিক না। আদনান, এমা, বলেন কি? এই মেয়ে! আমি এবার কি করলাম? যা করার তা তো তুমিই করছো। আর তুমি জানো না কারো পারমিশন ছাড়া পিক তোলা ঠিক না? তারপর আমাকে ঘুরিয়ে খাটে চেপে ধরলো আর নিজে আমার উপরে উঠল। আদনান, এই যান, তোমার সাথে রোমান্স করতে মন চাচ্ছে, আগে বলবা না? এই বলে আদনান তার ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। আমি ঝাঁকাচ্ছি, এতে কোনো কাজ হচ্ছে না। তারপর আবার জোরে ধাক্কা দিলাম। আদনান এতে শুধু ওর মুখটা একটু দূরে সরলো, কিন্তু এখনও আমার উপরে। আমি হাঁপাচ্ছি। আমি যেই না উঠে দরজাটা খুলতে যাব, আদনান আমাকে আরও জোরে চেপে ধরল। আমি, আদনান, দরজায় কে যেন এসেছে, অনেকক্ষণ ধরে নক করছে, সরেন, দরজাটা খুলে দে। আদনান, না। আমি, কি না? আমার সাথে কথা শেষ হওয়ার আগে আদনান আবার ঠোঁট দখল করে বসলো। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ছাড়ছে না। আমি আবার আবার আমার শরীরের সর্বশক্তি দিয়ে জোরে ধাক্কা দিলাম। আদনান, ও হয়েছেটা কি? এমন করছো কেন? ডিস্টার্ব করবে না, রাগ আর ধমক দিয়ে। আমি, দরজায় কে যেন নক করছে, ছাড়েন আমাকে। আদনান বিরক্ত নিয়ে, যাও খুলে দেখো। দরজা খুলে দিকে আসপিয়ে দাঁড়িয়েছে। আসপিয়া, ও ভাবি, কখন থেকে নক করছি। আমি, কি করব বলো তো, তোমার ভাই তো ছাড়ছিল না। আমার কথা আসপিয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। মুখ ফসকে ভুল কি বলে ফেললাম মনে মনে। আমি, না মানে বলছিলাম আসপিয়া, আমি মনে হয় ভুল সময়ে এসেছি। সরি ভাইয়া, সরি ভাবি। আমি, আরে আরে, তুমি সরি বলতে যাবে কেন? আসপিয়া, ও, যে কারণে এসেছিলাম সেটা বলে। আমি, বলো। আসপিয়া আমার হাতে দুটো প্যাকেট দিয়ে বলল, আসপিয়া, এগুলো পরে রেডি হয়ে পাশের বাসার আন্টি তোমাকে দেখতে আসবে। আমি, আচ্ছা। আসপিয়া চলে গেল। আমি প্যাকেট খুলে দেখি ভিতরে একটা নীল রঙের শাড়ি আর অন্য প্যাকেটে কিছু অর্নামেন্টস। এগুলো দেখতে দেখতে আদনান শাওয়ার নিয়ে রুমে এলো। হয়তো যখন আসপিয়া এসে কথা বলছিল তখন গেছে। কিন্তু এত কম সময়ের মধ্যে গোসল করা শেষ? কিন্তু কিভাবে? আমারও তো কম হলেও 1.5 ঘন্টা লাগবে। হঠাৎ চুটকি বাজানোর শব্দে আমার ঘোর কাটল। আদনান তার 2 হাত বুকের উপর ক্রস রেখে বলল, আদনান, এই মেয়ে, এভাবে কি দেখছো? আমার লজ্জা করে না বুঝি? আপনার কাছে কিছুটা অবাক হলাম, আবার হাসিও পেল। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম গোসল করতে। আমি গোসল করছি, তারপর সামনে তাকিয়ে দেখি আমি। আদনান, কি হয়েছেটা কি? ছাগলের মতো চেঁচাচ্ছ কেন? আমি, বিছানার উপর আমার টাওয়াল আর শাড়িটা আছে, প্লিজ একটু দেন তো। আদনান, আজব তো, আমি কেন দিতে যাব? তুমি নিয়ে যেতে পারলে যাও না, যাওয়ার সময়। আমি, আমি তো ভুলেই গেছিলাম, প্লিজ একটু দিয়ে যান না। আদনান, কেন, তুমি এসে নিয়ে যাও। আমি কিভাবে আসবো? আজব তো। আদনান, তাহলে আমি কেন দিয়ে আসবো সে যাব? আমি, আদনান প্লিজ দিয়ে যান, আমি আপনার সব কথা শুনবো, প্লিজ প্লিজ। আদনান, ভেবে বলছো তো? আমি, আচ্ছা দাঁড়াও, আসছি। আমি দরজা একটু খুলে হাত বের করলাম আর আদনান আমার হাতে টাওয়ালটা দিল। আমি, কি হলো? শাড়িটা দিন। টাওয়াল পেয়েছি। আদনান, নাও। দিন। আমি আবার হাত বের করলাম। এবার আমার হাতের শাড়িটা না দিয়ে আমার হাতটা ধরে ফেললো। আমি ছাড়ানোর চেষ্টা করছি, বারও ছাড়ছে না। এক পর্যায়ে আমাকে ধাক্কাতে ও ভিতরে চলে আসলো। টাওয়াল পেঁচানো ছিল, না হলে মান সম্মান ধুয়ে মিশে যেত। আমি,
কি হচ্ছেটা কি? আপনি এখানে কেন আসলেন? আদনান: আমার রুম, আমার ওয়াশরুম, আমি কোথায় যাব সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? দাঁতে দাঁত চেপে: আমি না মানে আসলে। আদনান: হ্যাঁ বলো আসলে কি? আমি কিছু বলতে যাব এর আগেই আমার হাত লেগে শাওয়ার অন হয়ে যায়। আমি পুরো ভিজে গেছি, আদনানও ভিজে গেছে। কিন্তু ও আমার সাথে একদম লেপ্টে গেছে। কিছু বলতেও পারছি না। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার অনেক শীত লাগছে, আমি কাঁপছি, আমার ঠোঁট থরথর করে কাঁপছে। আদনান আমার ঠোঁটের দিকে এক নেশাভরা দৃষ্টিতে তাকিয়েছে। হঠাৎ আদনান আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দিল। আমি না কিছু বলতে পারছি, না নড়তে পারছি। কিছুটা সাহস আর শক্তি নিয়ে আদনানকে ধাক্কা পেলাম। আদনান আমার দুই হাত দেওয়ালের সাথে চেপে দিল। অনেকক্ষণ হয়ে গেছে, এখনও ছাড়ছে না। আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর আদনান আমার থেকে কিছুটা সরে আসলো। আমি হাঁপাচ্ছি, আদনানও হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর আদনান আবার আমার কাছে আসলো। আমার দিকে তাকিয়ে একটা ডেভি স্মাইল দিয়ে ওর এই ডেভিল মার্কা হাসি দেখলে কলিজার পানি শুকিয়ে যায়। আদনান তার এক হাত আমার কোমরে দিয়ে তার একদম কাছে নিয়ে গেল, আর অন্য হাত আমার চুল ভেদ করে আমার ঘাড়ে রেখে আমার মুখটা তার মুখের সামনে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে হঠাৎ আমার গলায় কামড় দিয়ে বসলো। আমি: আহ আদনান। উস, কামড়টা অনেক জোরে ছিল, তাই অনেক ব্যথা পেয়েছি। মনে হচ্ছে কোনো কুকুর যেন কামড়িয়ে ধরে রেখেছে। অনেক খাকাচ্ছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। ব্যথা সহ্য করতে না পারে আমি কিছুটা কুকিয়ে উঠলাম। আর আদনান বুঝতে পেরে আমাকে ছেড়ে শাড়িটা দিয়ে রুমে চলে গেল। তারপর এবার শুরু হলো আমার যুদ্ধ শাড়ির সাথে। আমি এর আগে কখনো শাড়ি পরিনি, তাই শাড়ি পরতে জানি না। এখন কি করব? অনেক চেষ্টা করছি, বাট হচ্ছেই না। প্রায় আধ ঘন্টার মতো লেগে যাচ্ছে। আদনান বারবার দরজায় নক করছে, আর আমি বারবার হয়ে গেছে একটু বলেই শান্ত রাখছে। আদনান: এই মেয়ে কী করছো কতক্ষণ ধরে? আমি: হ্যাঁ হয়ে গেছে, আর একটু। আদনান: হ্যাঁ তা তো বলেই যাচ্ছ, আর একটু একটু দেখো নিচে অনেক আন্টিরা চলে এসেছে, তুমি তাড়াতাড়ি বের হয়ে না, নাহলে আমি দরজাটা ভেঙে ফেলবো। আমি: আরে এমন করছেন কেন, একটু ওয়েট করেন। আদনান: না, আমি 5 পর্যন্ত গুনবো, এর মধ্যে বের না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আদনান: 5, 4, 3, 2। এর মধ্যে দরজা খুলে গেল। আদনান আমাকে দেখে হা হয়ে দাঁড়িয়ে আছে। আদনান: এই মেয়ে, এটা কি পরেছো তুমি? দাঁতে দাঁত চেপে: আমি: কেন, শাড়ি। আদনান: শাড়ি এভাবে পরে? তুমি তো শুধু এই শাড়িটাকে নিজের সাথে পেঁচিয়ে টেঁচিয়ে লেপটে রেখেছ। আমি: আমার কি দোষ? আপনারা তো তাড়া দিচ্ছিলেন। আদনান: আমার তো মনে হয় তুমি শাড়ি পরতে পারো না। না আসলে। আদনান: বুঝেছি বলে আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গিয়ে নিজের সোফায় বসে আমাকে দাঁড় করিয়ে রেখে আমাকে শাড়ি পরানো শুরু করলো। আমি: এই আপনি কি করছেন? আদনান: একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি বাধ্যমের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম, আর এক ধ্যানে আদনানের দিকে তাকিয়ে দেখছি। কত যত্ন করে শাড়িটা পরিয়ে দিচ্ছে। কেউ একে দেখে বললে কিছুক্ষণ আগে এই লোকটা আমার সাথে এমন নির্মম ব্যবহার করছে। মুখের সামনে কেওড়া তুলি বাজানোতে ধ্যান ফিরল। আদনান: ও হ্যালো ম্যাডাম, কি দেখছেন এমনভাবে? আমি: না কিছু না। তারপর আদনান আমাকে আবার টানতে টানতে আয়নার সামনে নিয়ে গেল। আদনান: দেখো তো কেমন হয়েছে? আমি তেমন ভালো করে শাড়ি পরাতে পারি না। ছোটবেলায় যখন আম্মু আশিবাকে পরিয়ে দিত, তখন দেখে দেখে একটু একটু শিখেছে আর কি। আমি: অনেক ভালো হয়েছে। মিষ্টি হাসি। তাই? হুম। তারপর আদনান চোখ যায় আমার গলার দিকে, সেখানে কামড়ের দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা আদনান খেয়াল করলো। তারপর ডাক্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমার কাঁধের থেকে চুলগুলো সরিয়ে গলার দাগটাতে ঠোঁট বুলিয়ে আমার চুলে মুখ ডোবালো। কিছুক্ষণ পর দরজায় নক পড়ায় আমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। দরজা খুলে দেওয়ায় আশিপা ভিতরে চলে এসে আমাকে টানতে টানতে নিচে লয়ে গেল। দোনো ভাই বোন এরকম। সব আন্টিরা চলে এসেছে, আর অনেক আত্মীয় স্বজন এসেছে। অনেকে আমার অনেক প্রশংসা করছে, আর অনেকে উপহার দিয়ে গেল। আজকের দিনটা ভালোই কাটলো। আমি সোফায় বসে আছি, আর আদনান বাইরে কোনো একটা কাজে গেছে। হঠাৎ আদনান রুমে আসলো, আর আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল: আদনান, এগুলো পরে রেডি থাকো, আমি 9টায় তোমাকে পিক করতে আসবো। এই বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বেরিয়ে গেল। আমি আদনানের কথা মতো 8টায় রেডি হয়ে বসে আছি। এর কিছুক্ষণ পর আদনান এসে আমাকে নিয়ে গেল। গাড়ি এসে থামলো এক পার্টি ক্লাবের বাইরে। এখানে নাকি ওর ফ্রেন্ডের বিজনেস সাকসেস পার্টি হবে। ওর ফ্রেন্ডগুলো অনেক ভালো আর ফ্রেন্ডলি। তাদের মধ্যে দুজন বউ নিয়ে আর একজন তার গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। সবার সাথে আড্ডা দিতে, কথা বলতে ভালোই লাগছিল। আমি একটা চেয়ারে বসে আছি, আর আদনান তার ফ্রেন্ডের সাথে নাচতে ব্যস্ত। হঠাৎ একটা মেয়ে এসে আদনানকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আদনান মেয়েটাকে দেখে মুখে মিষ্টি হাসি বলল: আদনান, হে এলিনা, তুমি লন্ডন থেকে কবে ফিরলে? এলিনা: কিছুদিন আগে এসেছি, বাট তুমি কিন্তু একদম চেঞ্জ হওনি। একদম আগের মতো হ্যান্ডসাম, হট, কিউট অ্যান্ড ড্যাশিং আছো। আদনান বেব। ওরা দুজন একসাথে নাচতে শুরু করলো। এই এলিনা
শাকচুন্নি বিদেশি কুত্তি হারামি ন্যাকামিটা আমার আদনানের গায়ের সাথে ঘেঁষে যাচ্ছে। আর আদনান আমাকে দেখিয়ে দেখে মেয়েটার কোমরে হাত রেখে রাখছে। আর আমি এখানে বসে বসে জ্বলছি আর ঠোঁট কামড়াচ্ছি, সাথে নিজের জামা খামচাচ্ছি। কিছুক্ষণ পর একটা সুদর্শন ছেলে আমার পাশে এসে বসে আমাকে ডান্সের জন্য প্রপোজ করলো। আমি প্রথমে না করতে চেয়েছিলাম, কিন্তু আদনানকে দেখিয়ে নাচবো বলে হ্যাঁ করে দিলাম। সেটা আমার কোমরে হাত দিয়ে নাচছে, আমার অনেক আনইজি ফিল হচ্ছে। তারপর আদনানের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। তাই আমি ছেলেটার সাথে কিছুটা ক্লোজ হয়েই নাচছিলাম। এবার আদনান আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ওর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, এলিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার দিকে উচ্চ গতিতে আসছে। আর এদিকে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় আমার মেরে চামড়া উঠিয়ে ফেলবে শরীরের এই ডেভিলটা, আল্লাহর বাচ্চা। আদনান আমার কাছে এসে আমার হাতের কবজি ধরে আমাকে সবার সামনে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে গাড়ির দরজায় খুল জোরে খুলে আমাকে ভিতরে ধাক্কা দিয়ে বসিয়ে আবার ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। তারপর ফুল স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে আবার আগের মতো ধপ করে দরজাটা খুলে আমাকে বের করে টানতে টানতে গিয়ে দরজা লক করে দিল। আর আমার হাত ধরে বিছানায় আমাকে ছুঁড়ে মারল। আর এক হাত দিয়ে শার্টের বোতাম খুলছে আর আমার দিকে রাগি লুকে তাকিয়েছে। আপনি কি করছেন আদনান? তোমার অনেক শখ তাই না ছেলেদের গা ঘেঁষে নাচার? তোমার শরীরে অনেক জ্বালা তাই না? আজকে আমি তোমার জ্বালা দূর করব, দাঁড়াও। এই বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বাধাই মানছে না। অনেক ধাক্কাচ্ছি, কিন্তু এক চুলও সরাতে পারছি না তাকে। পুরো শরীর কামড় বসেছে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে, কিন্তু ওর যেন সেদিকে কোনো খেয়াল নেই। আছে তার প্রতিশোধ নিয়ে। আমার শরীরের শক্তি শেষ হয়ে যাচ্ছে আর আদনানের পশুত্ব বেড়েই চলছে। 4 মাস পর ওই রাতের পর থেকে আমরা দুজনে দুজনের সাথে দরকার ছাড়া তেমন একটা কথা বলি না। রাতে ঘুমানোর সময় বিছানায় আর আমি সোফায়, এভাবে কাটিয়েছিল আমাদের দিনগুলো। আমি, মা, একটা খুব দরকারি কাজ আছে তাই একটু বাইরে যাব মা। ও তা, আসিফকে সাথে করে নিয়ে গেলে তো পারতে। আমি, না মা, ওর অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তাই ও যেতে পারবে না। মা, তুমি একা যেতে পারবে তো? আসপিএটারও কলেজ। না মা, আমি যেতে পারবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা যাও তাহলে, সাবধানে যাও। আচ্ছা আসি। মাকে বলিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। কাজ শেষে ফেরার পথে কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি জয়। জয় দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। জয়, কী রে, তুই এখানে কি করিস? আর কতদিন পর দেখা হলো, কেমন আছিস? আমি, এখানে একটা কাজে এসেছিলাম, তুই কেমন আছিস? জয়, ভালো। চল সামনে একটা ক্যাফেতে বসে ওখানে যেয়ে বসি। না রে, বাসা। কথাটা শেষ হওয়ার আগে জয় আমাকে টানতে টানতে ক্যাফেতে নিয়ে গেল। বুঝি না সবাই আমাকে নিয়ে এত টানাটানি করে গেল। জয় আর আমি অনেক গল্প করলাম। গল্প করতে করতে সময়ের ব্যাপারে মনেই ছিল না। আমি, জয় এবার আসি, অনেক লেট হয়ে এসছে। জয়, আচ্ছা ঠিক আছে। জয় তারপর আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রুমে এসে দেখি লাইট অফ করা। লাইটটা অন করে দেখি রুমের সব কিছু ওলটপালট হয়ে গেছে। আর আদনান একটা টেবিলের উপর পা উঠিয়ে উপরে একটা হাত রেখে বসে আছে আর আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। ওর এই লুকটা দেখে আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। তারপর সাহসযোগে প্রশ্ন করলাম আমি, ঘরের অবস্থা এই অবস্থা কেন আদনান? আদনান নিশ্চুপ। আমি কিছু জিজ্ঞাসা করছি আপনাকে। এতক্ষণ কোথায় ছিলে? আর বাসায় ফিরতে এত লেট হলো কেন? আদনান, একটু বাইরে গেছিলাম, তাই ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছিল তাই। তারপর কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে এসে আমাকে গালে সজোরে এক চড় বসিয়ে দিল। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। আদনান বলতে শুরু করলো, আদনান, ফ্রেন্ড নাকি প্রেমিক? আমি যতদূর জানি এই জয়ই তো তোর প্রেমিক, তাই না? তোকে তো ওর সাথে আমি নোংরামো করতে দেখেছি, কিন্তু বিয়ের পরে যদি তোদের সম্পর্ক থাকতে পারে তা ভাবিনি। কি ভাবছিস আমি এসব জানলাম কীভাবে, তাই তো? আজকে অফিস থেকে বাসায় ফিরছিলাম, ওই ক্যাফের সামনে জ্যামে পড়ে যাই। তখনই তোকে আর তোর প্রেমিক জয়কে দেখতে পাই। আদনান, আর আমিও বোকা, কাকে কি বলছি? আমার কথায় তো আর তুই চেঞ্জ হয়ে যাবে না? আসলে তোর মতো মেয়েরা কখনো ভালো হতে পারে না, নোংরাই নোংরাই থাকে। তুই একটা চরিত্রহীন খারাপ বাজে মেয়ে। আদনানের কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভিতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম। চোখ দিয়ে পানি পড়তে যাচ্ছে। গালে হাত রেখে আদনার দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। আর ও আমার সামনে একটা বালিশ দিয়ে অন্য রুমে ঘুমাতে গেল। আর যাওয়ার সময় একটা কথা বলে গেল অসহ্য, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এই রাতটা আমার না হয় ঘুমিয়েই কেটেছে। সকালে সকালে আদনান উঠে নিজের রুমে এসে দেখে আরোহী সেখানে নেই। সে মনে করলো হয়তো মায়ের সাথে নিচে কাজ করছে, তাই কিছু না ভেবে ফ্রেশ হতে গেল। ফিরে এসে বিছানার উপর আরোহীর ফোন তা পড়ে আছে। ফোনটা চেক করে দেখে একটি নাম্বার থেকে অনেকগুলো মিস কল।
এগুলো দেখতে দেখতেই ওই নাম্বারটা থেকে আবার কল এলো। ফোনটা রিসিভ করে কানে ধরে। আদনান, হ্যালো, কে? আপনি কি আরোহী আসবেন? আদনান, জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জয়, আরুর বেস্ট ফ্রেন্ড। জয় নামটা শুনলে আদনানের মাথার রক্ত চড়ে গেল। ও বলতে যাবে তার আগেই জয় আবার বলা শুরু করলো, জয়, ওর সাথে কালকে রাস্তায় দেখা হয়েছিল, তারপর আমরা একটা ক্যাফেতে একসাথে বসেছিলাম, আর ওকে অনেক উইক লাগছিল। কিছু জিজ্ঞাসা করার আগে ও মাথা ঘুরে আমার উপরে ঢলে পড়ে। তাই আমি ওকে আপনাদের বাসা পর্যন্ত দিয়ে যাই। জয়ের কথা শুনে আদনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে ও মেয়েটাকে শুধু এতগুলো কথা শুনিয়ে দিল, এত অপমান অসম্মান করলো। জানবি তো কতবার ওকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ও না বুঝে ওর জানকে এতগুলো কথা শুনিয়ে গায়ে হাত তুললো। হ্যালো জিজাজি। আদনান, হ্যাঁ জয়, আমি তোমাকে পরে কল করছি, এখন রাখি। ফোনটা রেখে আদনান ধপ করে মেঝেতে পড়ল। না, আমার জাহ্নবীর কাছে মাপ চাইতে হবে। আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আর না। এগুলো বলে নিচে চলে যেতে আরুকে খুঁজতে লাগলো। কিচেনে ওকে না পেয়ে মাকে জিজ্ঞাসা করতে জানতে পারে সে নাকি সকাল থেকে আরুকে দেখেনি। পুরো বাড়ি খোঁজার পর আদনান আরুকে পেল না। আরুর মায়ের কাছে ফোন করে জানতে পারলো সেখানেও নাকি যায়নি। সব ফ্রেন্ডদের কল দিল, কিন্তু সেখানেও যায়নি। সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা আসছে। আদনার অবস্থা এখন পাগলের মতো। ওদের বাসার গেটের বাইরে বসে আছে, চুলগুলো ওলটপালট হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ আদনানের কানে নূপুর আর মনমুগ্ধ করা এক মেয়ের হাসির শব্দ। সামনে তাকিয়ে দেখে আরও বৃষ্টিতে ভিজছে। আদনান, এই মেয়ে, তুমি ওখানে কি করছো আর বৃষ্টিতে ভিজছো কেন? তোমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? এই মেয়ে, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি কি বলছি? এখনই ঘরে আসো। কি হলো, আমার কথা শুনছো না? দেখো, তুমি যদি এখনই ঘরে না আসো, আমি কিন্তু তোমার পা ভেঙে বসিয়ে রাখবো, বলে দিলাম। পিছন থেকে মা এসে বলল, আসিফ, তুই এগুলো কি বলছিস? কোথায় বৌমা? এখানে তো কেউ নেই। আদনান, তুমি এসব কি বলছো মা? তুমি কি দেখতে পাচ্ছ না? এই তো জান। সামনে তাকিয়ে দেখে সেখানে আরও নেই। আদনান, জানবি তুমি কোথায় গেলে? জানবি, জানবি। শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করলো, মা, বাবা, তুই এমন কেন করছিস? বৌমা হয়তো কোথাও কাজে গেছে। আদনান, না মা, ও আমাকে ছেড়ে চলে গেছে, ও আসবে না আমার কাছে। আমার দোষে আজ আমার এমন হয়েছে মা, শুধুমাত্র আমার দোষে। মাকে জড়িয়ে ধরে আদনানের মা কিছু বলবেন বুঝে উঠতে পারছি না। এখন রাত 10টা বাজে। হাতে আদনান হাতে সিগারেট নিয়ে ছাদে বসে আছে। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে নিজের কষ্টগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব না। ওর জানকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। আজ ওর এই পরিমাণ শুধু ওর নিজের জন্য। ও মেয়ের সাথে যে বিহেভটা করেছে তাতে ওর চলে যাওয়াটা স্বাভাবিক। সিগারেটের ধোঁয়া ছেড়ে ছোট্ট হয়ে যাওয়া সিগারেটটা নিচে ফেলে দিয়ে পিসে আকাশের দিকে তাকিল এক মলিন হাসি দিয়ে। ওকে বিয়ে করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু জীবনে আজ আমার থেকে প্রতিশোধ নিয়ে চলে গেল। আদনান, কে? কে যেন আদনানের কাঁধে হাত রাখলো। আদনান পিছনে তাকিয়ে দেখে, হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই। আদনান, জানবি কিছুটা অবাক হয়, কিন্তু এক অজানা খুশি নিয়ে। জানবি, বেশ ভালোই তো। আমি একদিন বাসায় ছিলাম না বলে আমাকে এখন আপনি জান থেকে জানবি বানিয়ে দিলেন। কিছুটা অভিমানের সুরে। আদনান এতক্ষণ একটা ঘুরেছিল যে ও যাকে দেখছে এটাকে সত্যি জানবি নাকি কল্পনা। জানবি কি হলো? কিছুটা রেগে। জানবির কথা আদনানের ধ্যান। এবার বুঝতে পারলো যে এটা ওর কল্পনা না, এটা ওর আসল জানবি। আদনানের জান। আদনান জানবির দিকে পলক তাকিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে বুকে টেনে নিল। অনেক জোরে জোরে বলল, ওরে জানবি, ওই ওই, আপনি কি করছেন? এভাবে জড়িয়ে ধরলে তো আমি মরে যাব। আদনান, এই মেয়ে মরার নাম মুখে আনলে কিন্তু খবর আছে। এরপর থেকে যেন এসব না শুনি। জানবি, একে আপনি কাঁদছেন কেন? কই না তো। এই বলে জানবির মুখে হাত দিয়ে অনবরত চুমু দিতে শুরু করলো। জানবি, এই আপনি কি করছেন? আদনান, জানো, আমি ভেবেছিলাম হয়তো তোমাকে হারিয়ে ফেলছি। জানবির দুই গালে হাত রেখে, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? জানবি কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে কারো কাশির আওয়াজ শুনতে পেল। এহেম হেম। আদনান ও জাহ্নবী পিছনে ফিরে দেখে জয় দাঁড়িয়েছে, আর কাশির আওয়াজটা ওড়েছিল। জয়ের পিছনে এলিনাও ও আশফিও দাঁড়িয়েছে। জয় হঠাৎ বলে উঠল, জয়, কি দুলাভাই, সব রোমান যদি এখানেই করে ফেলেন তাহলে বাসর ঘরে কি করবেন? হেসে মজা করে তার সাথে আশফিয়া ও হেলিনাও হেসে উঠল। আদনান, বাসর মানে? জয়, হ্যাঁ বাসর, কারণ আপনাদের আজ আবার বিয়ে হবে। আদনান, মানে পাগল হলে নাকি তোমরা? এলিনা, জি না, আমরা সত্যি পাগল হয়নি, সত্যি তোমাদের আবার বিয়ে দেবো। কারণ আমরা এখন সবটা জানি যে আগেরবার তুমি আরোহীকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে, কিন্তু এবার ভালোবেসে বিয়ে করবে। আদনান, কিন্তু আসিবা, ভাই আর কোনো কিন্তু টিন্তু নয়, তাড়াতাড়ি চল আমাদের সাথে, নিচে সবাই তোদের জন্য ওয়েট করছে, বলে আসিফিয়া আর এলিনা আরুকে নিয়ে গেল তাদের সাথে। আর জয় আদনানকে, দুজনেই রেডি হচ্ছে। আরুই
কালো কালারের লেহেঙ্গা পরছে, চুলগুলো মেসি বেনি করানো। আর আদনান কালো শেরওয়ানি পরছে, হাতে কালো দামি ঘড়ি, আর চুলগুলো সাইডে স্পাইক করা। দুজনকে অনেক সুন্দর লাগছে। সাজানো হয়ে গেল। এলিনা ও আশফিয়া আরোহীকে নিচে নিয়ে আসে। আর এদিকে আদনান আর জয় অনেক আগে নিচে নেমে আসে। জয়, ভাইয়া আপনাকে আজ একজনের সাথে দেখা করাবো। আদনান, কার সাথে? আচ্ছা চলো। একটা মেয়ে কিছুটা দূরে একজন মহিলার সাথে কলা বলছে। জয় আদনানকে ওই মেয়েটার সামনে দাঁড় করিয়ে মেয়েটার ডাক দেওয়াতে মেয়েটা পিছনে ফিরে তাকায়। আদনান মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়ে বলে, আদনান, যদি আমি ভুল না হই তুমি ঋতু, রাইট? ঋতু, হুম। যাক বাবা, তাহলে আমাকে মনে আছে। আমি তো মনে করেছি বউ পেয়ে আমাদের ভুলেই যাবে। আদনান, তো আজাইরে বক বক করা অভ্যাসটা এখনো গেল না, তাই না? ঋতু, আজব তো, আমি আবার কি করলাম? আচ্ছা যাই হোক, এত বছর পর হঠাৎ জয় আর তুই দুজনে চিনলি কিভাবে ঋতু? তার মানে জয় তোমাকে কিছু বলেনি না তো? ঋতু, জয়ের সাথে আমার একটা শপিং মলে দেখা হয়, সেখান থেকে পরিচয়। আমরা বন্ধু, আর কখন যে বন্ধুত্বটা ভালোবাসা পরিণত হয় খেয়াল করিনি। আর জয় সবসময় বলতো ওর নাকি একটা বেস্ট ফ্রেন্ড আছে আরোহী নামের। একদিন ওদের আরোহী পিক দেখাতে বললাম, আর তোমাদের বিয়ের পিকটা দেখালো। তখন আমি তোমাদের চিনে ফেলি। আদনান, আহা কি প্রেম কাহিনী গো তোমাদের! জোরে জোরে হেসে। আর জয় এদিকে লাল গোলাপি হচ্ছে লজ্জায়। আশফিয়া হঠাৎ পিছন থেকে এসে বলল, ভাইয়া ভাইয়া দেখ ভাবি এসেছে। আশফিয়ার কথায় আদনান পিছনে ঘুরে তাকিয়ে দেখে আরোহী আসছে সিঁড়ি দিয়ে। আরোহীকে দেখে আদনানের চোখগুলো যেন ওর দিকে আটকে গেল। পুরো মায়াবতী লাগছে মেয়েটাকে, বলে উঠল আদনান। আরোহী নিচে এসে আদনার সামনে গিয়ে দাঁড়ালো। আরও এখনো আগের মতো করে হা করে দাঁড়িয়েছে। আরোহী, এভাবে দেখেন? কি দেখছেন? আদনান, তোমাকে। আরোহী, জানো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আরোহী, আগে লাগতো না বুঝি? আদনান, না, তবে আজ বেশ সুন্দরী লাগছে। হঠাৎ আশফিয়া বলে উঠলো। আশফিয়া, ভাইয়া ভাবি তোমরা প্লিজ রোমান্স পরে করো, এখন চলো, তোমাদেরকে সবাই খুঁজছে। আদনান, তুই বেশি পাকনা হয়ে গেছিস। আরোহী, তোমার ঝগড়া পরে করো, এখন চলো। আদনান, আশফিয়া, হুম, চলো। হয়ে গেল তাদের তৃতীয় বিয়ে। আরোহী সবাইকে বাসর ঘরে বসিয়ে চলে আসছে। আজকে সেদিনের মতো করে সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিল, যেদিন এই বাড়িতে প্রথম বই হয়ে এসেছিল। কিন্তু আজকের দিনটার সাথে কত পার্থক্য, তাই না? সেদিনের রাতটা ছিল শুধু রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি, প্রতিশোধের আগুন। কিন্তু আজকের রাতটা হবে শুধু ভালোবাসার। কোনো ভুল বোঝাবুঝি, কোনো রাগ অভিমানের প্রতিশোধ নেই। আজ আসে শুধু ভালোবাসা। আরোহী এগুলো ভাবছে আর মুখে এক হাসির রেখা ফুটেছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে দরজার দিকে তাকিয়ে দেখলো আদনান ঘরে এসেছে। যান, মায়াজড়িত কণ্ঠে বলে উঠল আদনান। আদনানের দিকে এক পলক তাকিয়ে উঠে গিয়ে ওকে সালাম করলো। আর আদনানের দিকে তাকিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আরোহী, আমার গিফট কোথায়? গিফট? আরোহী, কেন জানেন না বাসর ঘরে বউকে গিফট দিতে? আদনান, কিন্তু আমি তো প্রিপেয়ার ছিলাম না। আরোহী, আচ্ছা ঠিক আছে, এটা সুদে আসলে তুলে নিব। আদনান, তা তুমি কি গিফট এনেছো আমার জন্য? গিফট তো আনিনি, তবে একটা জিনিস আছে আমার কাছে। আদনান, কি? আরোহী, চোখ বন্ধ করো। আরোহী কথা মতো আদনান চোখ বন্ধ করলো। আরোহী আদনানের হাতে একটা কাগজ দিল আর বলল, এখন চোখ খুলে। আদনান চোখ খুলে দেখে হাতে একটা রিপোর্ট। আদনান, এটা কিসের রিপোর্ট? আরোহী, এটা প্রেগনেন্সি রিপোর্ট, আর আই এম প্রেগনেন্ট। আদনান কথাটা শোনা মাত্র আরোহীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিল। আদনান, তুমি জানো না তুমি কত বড় খুশির সংবাদটা শুনেছো? কিন্তু আরোহী, কিন্তু কি? আদনান, তুমি তো কাল রাত থেকে কোথায় ছিলে? আরোহী, আমি তো ফ্ল্যাশব্যাক। আদনান অন্য রুমে চলে যাওয়ার পর আরোহী ও আমাকে আবার বুঝিয়ে বলল, আমি তো প্রেগনেন্সির রিপোর্ট আনতে গিয়েছিলাম, এই কথাটা আমাকে বলতেও দিলে না। না, অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা যায় না। আমি চলে যাব ওর জীবন থেকে, আর কখনো আসবো না ওর। দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। অনেকক্ষণ ধরে রাস্তা দাঁড়াচ্ছি, কখন যে দৌড়ে দৌড়ে একটা গাড়ির সামনে এসে পড়লাম টেরই পাইনি। গাড়ির সাথে ধাক্কা খেতে যাব তার আগে কে যেন আমাকে টেনে নিয়ে রাস্তার এক সাইডে দাঁড় করলো। যে আমাকে বাঁচিয়েছিল সে ঋতু আপি ছিল। ঋতু, ওই এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলি কেন? আমি এদিক ওদিক দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তোকে চোখে পড়লো তাই বাঁচাতে পারলাম। আর যদি আমি না আসতাম তোর কি হতো ভাবতে পারছিস? আরোহী কেঁদেই চলছে। ঋতু, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি, আর জিজু কোথায়? ঋতু আপুকে সব খুলে বললাম। তারপর ঋতু আপু আমাকে ওর সাথে ওর বাসায় নিয়ে গেল। ওই দিন রাতে ঋতু আপুর বাসায় ছিলাম। পরের দিন বিকালে জয় আসে। এইসব শুনে অনেক রেগে যায়। জয়, কি? তোকে এতদিন আদনান এত অপমান করেছে, কষ্ট দিছে, তবুও তুই এতদিন ওখানে পড়েছিলিস? তুই জানিস না আমার বোন নেই, তাই আমার জন্য তুই আমার বোন।
আমার এক পৃথিবী তুই, তোর কষ্ট হলে আমার কষ্ট হয় বুঝিস না? আমি কি মরে গেছি? তুই আমার কাছে চলে আসতে পারলে? ঋতু, জয় তুমি এসব কী করছো? আদনান রাগ করার যথেষ্ট কারণ আছে। ও আরুকে অনেক ভালোবাসে, ওর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, তাই এমন করেছে। আর ওদের মাঝে যা ভুল বোঝাবুঝি হয়েছে। জয়, কিন্তু? ঋতু, কোনো কিন্তু নেই। আর ও প্রেগনেন্ট, এই অবস্থায় আদনানের ওর পাশে থাকা খুব দরকার। আরও কিন্তু আমি আর ওর কাছে ফিরে যাব না। না, আমি আমার মার বাসায় চলে যাব। ঋতু, দেখো এমন করে হয় না। জয়, তুই আমার সাথে আমার বাসায় চল। আরও, আমি আমার আম্মুর বাসায় যাব। তুই কি আমাকে পৌঁছে দিয়ে আসতে পারবি, নাকি আমি একাই যাব? না, চল আমি তোকে দিয়ে আসি। তারপর জয়ের সাথে বেরিয়ে জয়ের গাড়িতে বসে বাইরে তাকিয়েছিলাম। যে রাস্তা দিয়ে সবসময় আমাদের বাসায় যেত, সেই রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলার কারণে তোমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে ঘুরে যেতে চাই। তোমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে দেখলাম তুমি তোমাদের গেটের মধ্যে কান্না করছো আর যান যান বলে চিৎকার করছো। তখন বুঝলাম তুমি সত্যি আমার জন্য কষ্ট পাচ্ছ। তাই গাড়ি ঘুরিয়ে আবার ঋতুদের বাসায় গিয়ে ঋতু, আমি আর জয় বেরিয়ে পড়লাম তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাকিটা তো তুমি জানো। প্রেজেন্ট। আদনান, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি না জেনে তোমাকে অনেক কষ্ট দিছি। আরও, দেখো পুরনো কথা তুলে লাভ নাই, আর আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আদনান, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ জান। এখন আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, আমাদের মাঝে থাকবে শুধু ভালোবাসা। আজকের রাতটা আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো, নতুন স্বপ্ন বুনবো একসাথে। ভালোবাসি, অনেক ভালোবাসি আমার জানটাকে। আরও, আমিও তো ভালোবাসি আদনান, খুব ভালোবাসি আমার রাগী বরটাকে। আদনান আরোহীকে ঘাড়ে নাক ডুবিয়ে দিল, তারপর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারা আবার পাড়ি দিল ভালোবাসার রাজ্যে। বেঁচে থাকুক ভালোবাসা। সমাপ্ত। একটা প্রতিশোধের রোমান্টিক গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।